নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি টিটেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য পেডাগোজি থেকে বাছাই করা 50 মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স আপনাদের সঙ্গে ডিসকাস করতে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে একজন কিশোর তার পরিবারের প্রতি যথাযথ কর্তব্য পালন করে সামাজিক রীতিনীতি মেনে চলে কৈশোরের এই ধরনের চাহিদা হলো। তো একজন কিশোর কি করে তার পরিবারের প্রতি যে কর্তব্য রয়েছে সেটা পালন করে এবং সামাজিক রীতিনীতি মেনে চলে কৈশোরের এই ধরনের চাহিদা সেটাকে কি বলা হয়? তো মনে রাখবেন, কৈশোরের এইরূপ চাহিদাকে কিন্তু নৈতিক চাহিদা বলা হয়ে থাকে, মোরালিটি ডিমান্ড বলা হয়ে থাকে তার, ঠিক আছে? নৈতিক চাহিদা বলা হয়। তারপর 2 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে শাস্তি এড়ানোর জন্য শিশু শিখনে বাধ্য হয় এবং বিভিন্ন নিয়ম নীতি অনুসরণ করে, এটি নৈতিক বিকাশের কোন পর্যায়ের অন্তর্ভুক্ত? ঠিক আছে, দেখবেন আমাদের প্যারেন্টসরা যারা রয়েছেন বা প্যারেন্টসরা কি করে তাদের সন্তানকে শেখানোর জন্য তারা কি করে শাস্তির ভয় দেখায় বা বিভিন্ন নিয়ম নীতি অনুসরণ করে, ঠিক আছে? আবার কেউ কী করে পুরস্কার প্রদানের মাধ্যমে তাদেরকে মোটিভেশন দেয়, ঠিক আছে? বিভিন্ন নিয়ম নীতি অনুসরণ করে এবং শাস্তির যে ভয় দেখানো হয়, এটি নৈতিক বিকাশের কোন পর্যায়ের অন্তর্ভুক্ত সেটা আমাদের কাছে জানতে চাইছে। তো মনে রাখবেন, সেটা কিন্তু করা হয় প্রাক প্রথাগত পর্যায়। এটা প্রাক প্রথাগত পর্যায়ের একটা পর্যায়ের অন্তর্ভুক্ত। খুব ইম্পর্ট্যান্ট এই কোয়েশ্চেন, আর এই রকমই কিন্তু কোয়েশ্চেন এক্সামে আসার অনেকটা পসিবিলিটি রয়েছে। একটু বুদ্ধি খাটিয়ে এগুলো মনে রাখবেন। তারপর 3 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে একজন শিশু অপর শিশুকে বলছে, তুমি আমার বই ছিঁড়েছ, আমি তোমার বইও ছিঁড়ে দেব, এটি নৈতিক বিকাশের কোন পর্যায়ের মধ্যে পড়ে? তো একজন শিশু ক্লাসে গেল, বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলো এবং বলছে, একটা শিশু অন্য শিশুর বই ছিঁড়ে ফেলছে এবং ওই শিশুটা বলছে যে আমিও তোমার বই ছিঁড়ে দেব, এটি নৈতিক বিকাশের কোন পর্যায়ের মধ্যে পড়ে? সেটা হলো প্রথাগত পর্যায়ের দ্বিতীয় স্তর, প্রথাগত পর্যায়ের দ্বিতীয় স্তরের পর্যায়ের মধ্যে পড়ে, ঠিক আছে? এবার আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে একজন ছেলেকে প্রশংসা করে একজন শিক্ষক বললেন, তুমি বেশ ভালো ছেলে, এটি নৈতিক বিকাশের কোন পর্যায়ে পড়ে? এটা প্রথাগত পর্যায়ে, ঠিক আছে? আমরা জানি যে বিদ্যালয়, স্কুল, কলেজ, ঠিক আছে, এগুলো কোন পর্যায়ে? প্রথাগত পর্যায়ের মধ্যে পড়ে এবং শিক্ষক কোথায় থাকেন? প্রথাগত পর্যায়ের আন্ডারেই থাকেন, সেহেতু সেটা শিক্ষক যেহেতু বলছেন যে তুমি বেশ ভালো ছেলে, সেটা প্রথাগত পর্যায়ের মধ্যে পড়বে, ঠিক আছে? তো একটু বুদ্ধি খাটিয়ে আমাদের অপশনগুলো বের করে নিতে হবে। 5 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোহলবার্গ যে বিকাশের তথ্য দিয়েছেন সেটি যে নামে পরিচিত? আমরা জানি যে কোহলবার্গ যে বিকাশের তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন সেটি হলো শিশুর নৈতিক বিকাশের তত্ত্ব, ঠিক আছে? নৈতিক বিকাশ। তারপর 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে এরিকসন শিশুর বিকাশের ক্ষেত্রে যে তথ্য দিয়েছেন তা যে নামে পরিচিত, সেটি হলো এরিকসন শিশুর বিকাশের ক্ষেত্রে যে তত্ত্ব দিয়েছেন তাও কিন্তু নৈতিক বিকাশের তত্ত্ব। নৈতিক বিকাশের তত্ত্বও কিন্তু এরিকসন দিয়েছিলেন, তো সেটা মনে রাখতে হবে। তারপর খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা টিটেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন এবং এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। এবং 2022-তে যে টেট এক্সাম হয়েছিল সেখানেও কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন এই নমুনার এসেছিল, বা পিয়াজে কোন দেশের ছিলেন, ওই মনোবিদ কোন দেশের ছিলেন, অমুক মনোবিদ কোন দেশের ছিলেন, এরকম কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু 2022-তে এসেছিল। তো আমরা কিন্তু সচরাচর এই কোয়েশ্চেনগুলো পড়ি না, বা পড়েও ততটা ডিপলি আমরা পড়ি না, যতটা ডিপলি আমাদের পড়ার প্রয়োজন ছিল ততটা পড়ি না। তো সেই কারণে আমাদের অনেকগুলো কোয়েশ্চেন স্কিপ হয়ে যায়। তো এখানে মনে রাখবেন মনোবিদ ফ্রয়েডের অনুগামীদের কি বলে। তো একটু মনে রেখে বলবেন যে মনোবিদ ফ্রয়েডের অনুগামীরা যারা ছিল তাদের নিউ ফ্রয়েডিয়ান বলা হয়। অপশনগুলো এমনভাবে থাকবে এক্সামে, মনে হবে যে আপনাদের প্রত্যেকটাই আনসার, কিন্তু সেখান থেকেও কিন্তু আপনাকে ইলিমিনেট করতে হবে, করে সঠিক আনসারটা বেছে নিতে হবে। তো মনোবিদ ফ্রয়েডের অনুগামীদের যা বলা হয় তা হলো নিউ ফ্রয়েডিয়ান। এবার 8 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হচ্ছে একজন নিউ ফ্রয়েডিয়ান মনোবিজ্ঞানী হলেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। একজন নিউ ফ্রয়েডিয়ান মনোবিজ্ঞানী যিনি,
তিনি হলেন এরিকসন। এরিকসন কিন্তু একজন নিউ ফ্রয়েডিয়ান মনোবিজ্ঞানী। তারপর আমরা 9 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হয়েছে একজন শিক্ষক একজন শিক্ষার্থীকে অবহেলা করছেন, যা শিক্ষার্থীর মধ্যে। একজন শিক্ষক হিসাবে আপনি যদি একজন শিক্ষার্থীকে অবহেলা করেন, তাহলে তার ফলস্বরূপ শিক্ষার্থীর মধ্যে যে প্রভাব পড়বে সেটা হলো এটি নেতিবাচক প্রভাব ফেলে। নেগেটিভ প্রভাব কিন্তু তার মধ্যে দেখতে পাওয়া যায় ওই শিক্ষার্থীদের মধ্যে। ঠিক আছে, তো আপনাকে কিন্তু একজন শিক্ষক হিসাবে প্রত্যেকটা ছাত্রের প্রতি কী থাকতে হবে, সহানুভূতি থাকতে হবে। প্রত্যেকটা ছাত্রকে আপনাকে ভালোবেসে পড়াশোনা প্রোভাইড করতে হবে, ঠিক আছে, শিক্ষা প্রোভাইড করতে হবে, নতুবা ওই ছাত্রের মধ্যে আপনার বিষয়ে একটা নেতিবাচক প্রভাব পড়ে যাবে। তারপর আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে কোনটি ঠিক। ঠিক আছে, এখানে অপশনগুলো দেইনি আমি, তো দেখুন কোনটি ঠিক। ক্রীড়া প্রজ্ঞা বিকাশে সাহায্য করে। ক্রীড়া কি? খেলাধুলা, যেগুলো প্রজ্ঞা বিকাশে সাহায্য করে। প্রজ্ঞা মানে কি? প্রজ্ঞা মানে হচ্ছে নলেজ ডেভেলপমেন্টে আমাদের অনেকটা সাহায্য করে থাকে। প্রজ্ঞার বিকাশ ক্রিয়াকে সাহায্য করে, এবং প্রজ্ঞার বিকাশ ক্রিয়া যেগুলো রয়েছে সেগুলো কিন্তু, যে প্রসেসগুলো রয়েছে সেগুলো বিকাশেও কিন্তু আমাদের সাহায্য করে। ঠিক আছে, তো এই দুটো অপশন হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। এবার 11 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হয়েছে বয়স সন্ধিক্ষণকে এরিকসন যে দ্বন্দ্ব হিসেবে বিবেচনা করেছেন সেটি হলো। বয়স সন্ধিক্ষণকে এরিকসন যে দ্বন্দ্ব হিসাবে বিবেচনা করেছেন সেটি হলো। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। বয়স সন্ধিক্ষণকে এরিকসন যে জিনিস হিসাবে বিবেচনা করেছেন তা হলো আত্মপরিচয় বনাম আত্মপরিচয় বিভ্রান্তি। আত্মপরিচয় বনাম আত্মপরিচয় বিভ্রান্তি নামে বয়স সন্ধিক্ষণকে এরিকসন বিবেচনা করেছেন। এখানে কিন্তু কোয়েশ্চেনটা ঘুরিয়েও আসতে পারে যে আত্মপরিচয় বনাম আত্মপরিচয় বিভ্রান্তির কথা কে বলেছিলেন, তো বলবেন আপনারা যে এরিকসন। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কোন বয়সের মানুষের মধ্যেই অন্তরঙ্গতা বনাম একাকিত্ব এই দ্বন্দ্বের সৃষ্টি হয়। ঠিক আছে, অন্তরঙ্গতা বনাম একাকিত্ব এই দ্বন্দ্বের সৃষ্টি হয়। কত বছর বয়সের মানুষের মধ্যে এই যে সমস্যাটা বা এই যে দ্বন্দ্বটা দেখতে পাওয়া যায়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এবং এই ধরনের কোয়েশ্চেন আসার অনেকটা পসিবিলিটি রয়েছে। আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম যে এবার আমরা কি নিয়ে আলোচনা করব, কোহলবার্গ বা এরিকসন, ফ্রয়েড, এগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো মনে রাখবেন, একটু মনোযোগ সহকারে কোয়েশ্চেনগুলো লক্ষ্য করবেন। কোন বয়সের মানুষের মধ্যে অন্তর্গতা বনাম একাকিত্ব এই দ্বন্দ্বের সৃষ্টি, সেটা হলো 18 থেকে 35 বছরই যে সমস্ত কিশোর কিশোরী রয়েছে তাদের মধ্যে কিন্তু একাকিত্ব, অন্তরঙ্গতা বনাম একাকিত্ব বিষয়টা সবচেয়ে বেশি সরব হয়ে ওঠে তাদের মধ্যে। এবার আমরা মুভ করছি 13 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে একজন শিক্ষার্থী কোনো ক্লাস থেকে কিছু শিখছে এবং ভালোভাবে গ্রহণ করে একে বলে। তো মনে রাখবেন, একজন শিক্ষার্থী ক্লাসে গেলে এবং ক্লাস থেকে সে যথোপযুক্তভাবে কিছু শিখতে পেরেছে এবং ভালোভাবে গ্রহণ করে, অর্থাৎ শিক্ষক, ওই ক্লাসের শিক্ষক তাকে যা পড়াচ্ছেন সেটা সে ভালোভাবে নিতে সক্ষম হচ্ছে, সেটাকে আমরা যা বলবো সেটা হলো আত্মীকরণ। যেটা সে যা কিছু সে শিখছে সেটাকে আমরা বলবো আত্মীকরণ, এবং ভালোভাবে গ্রহণ করে নিচ্ছে সেটাকে আমরা বলবো উপযোজন। ঠিক আছে, তারপর 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে শিশু যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তাকে বলে। শিশু যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তখন তাকে আমরা কি বলবো? আত্মকেন্দ্রিকতা বলবো, সেলফ সেন্টার্ড বলবো। ঠিক আছে, তারপর 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে প্রজ্ঞামূলক বিকাশের ক্ষেত্রে প্রক্রিয়াগুলি হলো যথাক্রমে। প্রজ্ঞামূলক বিকাশের ক্ষেত্রে প্রক্রিয়াগুলো কি কি প্রসেসের মাধ্যমে প্রজ্ঞামূলক বিকাশটা আমাদের মধ্যে সংগঠিত হয়, সেটা হলো পরিণমন, অভিজ্ঞতা, সামাজিক মিথস্ক্রিয়া এবং ভারসাম্য। পরিণমন, অভিজ্ঞতা, সামাজিক মিথস্ক্রিয়া এবং ভারসাম্য, এই প্রক্রিয়াগুলোর মাধ্যমেই কিন্তু আমাদের নলেজ কিংবা প্রজ্ঞামূলক ডেভেলপমেন্ট যেটা, সেটা পুরোপুরি আমাদের মধ্যে সংগঠিত হতে থাকে। ঠিক আছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। এবং এই যে আমি প্রক্রিয়াগুলো বললাম, পরিণমন, অভিজ্ঞতা, সামাজিক মিথস্ক্রিয়া, ভারসাম্য, অপশনগুলো কিন্তু দেখবেন এখানে অপশন সবগুলো নাও আসতে পারে বা কখনো কখনো সবগুলো দিয়ে আসতে পারে। তো বেসিক্যালি কি হয়, টেট এক্সামের ক্ষেত্রে প্রত্যেকটি কোয়েশ্চেনের এগেনস্টে উপরে কোনোটি নয়, এই অপশনটা সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু
সতর্ক থাকতে হবে এবং ভালোভাবে অপশনগুলো এলিমিনেট করতে হবে এবং যে সঠিক উত্তরটা সেটাকে আমাদের বেছে নিতে হবে, ঠিক আছে। সেই কারণে আমাদের প্রত্যেকটা প্রসেস কিংবা প্রত্যেকটা উপাদান, প্রত্যেকটা লাইন বাই লাইন আমাদের পড়াশোনা করতে হবে এবং একটু ডিপ ওয়েতে আমাদের পড়াশোনা করতে হবে। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে শিক্ষার্থীদের বিষয়বস্তু সমূহ প্রকাশ করতে পারে কিন্তু কোনো বিষয় বা ঘটনা অনুমান করতে পারে না, একে বলে। তো শিক্ষার্থীদের বিষয়বস্তু সমূহ প্রকাশ করতে পারে, যে কোনো বিষয় সে কী করতে পারে, প্রকাশ করতে পারে, কিন্তু কোনো বিষয় বা ঘটনা অনুমান করতে পারে না, একে বলে। এতে কি বলা হয়, মানসিক প্রতিকল্প। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন এবং আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, অবশ্যই মনে রাখবেন। সেটাকে বলা হয় শিশুর মানসিক প্রতিকল্প। 17 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে প্রজ্ঞা বিকাশের যে স্তরে কোনো শিক্ষার্থী ছোট বড় ব্লক সারাতে পারে তাকে বলে, সরি এটা একটু কারেকশন করে নিতে হবে, সাজাতে হবে, ঠিক আছে। এখানে সাজাতে পারে তাকে বলে, কি বলে? তো প্রজ্ঞা বিকাশের যে স্তরে কোনো শিক্ষার্থী ছোট বড় ব্লক সাজাতে পারে তাকে বলে ক্রম পর্যায়। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে বান্দুরার তত্ত্বটি শিখনের যে তথ্য নামে পরিচিত সেটি হলো। তো বান্দুরা যে তথ্য আমাদেরকে দিয়েছেন সেটা হলো সমাজ প্রজ্ঞামূলক শিখন। সমাজ প্রজ্ঞামূলক শিখন তত্ত্বের প্রবক্তাকে যদি আসে, অবশ্যই সেটা হবে আলবার্ট বান্দুরা, ঠিক আছে। এখানে পুরো নামটাও আপনারা একটু জেনে রাখুন, ভালো হবে। যদি বাই চান্স এটা চলে আসে, অবশ্যই সেটা দিতে পারবেন যে বান্দুরার পুরো নাম কি, সেটা হবে আলবার্ট বান্দুরা। তো তিনি কোন তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন শিখনের, সেটা হলো সমাজ প্রজ্ঞামূলক শিখন তত্ত্ব নিয়ে আলোচনা করেছিলেন আলবার্ট বান্দুরা। ক্লিয়ার? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। এবার আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে হার্লক কোন বয়সকালকে কোন কৈশোর হিসাবে বর্ণনা করেছেন। অর্থাৎ হার্লক কোন বয়সকালকে কৈশোর হিসেবে বর্ণনা করেছেন, সেটা হলো 12 থেকে 21 বছর বয়সী যে সমস্ত যুবক যুবতী রয়েছে তাদেরকে কিন্তু কৈশোর হিসেবে বর্ণনা করেছিলেন হার্লক। তারপর 20 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে গিফটস ও অকুপেশন কোন শিক্ষা পদ্ধতিতে রয়েছে, সেটি হলো। তো গিফটস অ্যান্ড অকুপেশন যে শিক্ষা পদ্ধতির মধ্যে দেখতে পাওয়া যায় সেটা হলো কিন্ডারগার্টেন পদ্ধতিতে গিফট এবং অকুপেশন পদ্ধতি রয়েছে এবং এই পদ্ধতির মাধ্যমে কিন্তু সেখানে শিক্ষা প্রোভাইড করা হয়ে থাকে। 21 নম্বর কোয়েশ্চেন, এখানে বলা হচ্ছে কোনটি ঠিক। আমি সবচেয়ে অপশন এখানে তুলিনি, দেখুন, তো না হলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে সেই কারণে। তো দেখুন, এখানে অপশন এতে দিয়েছে প্রান্তীয় বাল্যকালে মনোযোগের পরিসর বিস্তৃত নয়। তো দেখুন উত্তর কি দিয়েছে, প্রান্তীয় বাল্যকালে মনোযোগের পরিসর বিস্তৃত নয় বলেছে প্রান্তীয় বাল্যকালে। তো আমরা লিখব প্রান্তীয় বাল্যকালে মনোযোগের পরিসর বিস্তৃত। তো এটা তো ঠিক হবে না, অপশন এটা তো ঠিক হবে না, ঠিক আছে। অপশন বিটা ঠিক হবে, প্রান্তীয় বাল্যকালে মনোযোগের পরিসর বিস্তৃত। তো এবার এখানে কোনটি ঠিকের মধ্যে আরও অপশন থাকতে পারে। 21 নম্বর কোয়েশনের এগেনস্টে সবটি অপশনগুলো আমি তুলিনি। তো এখানে আরও অপশন যেগুলো ছিল, তো দেখুন এখানে ছিল প্রান্তীয় বাল্যকালে যুক্তি ক্ষমতা বিকশিত হয়, এটা ঠিক হবে। প্রান্তীয় বাল্যকালে যুক্তি ক্ষমতার বিকাশ পরিপূর্ণ হয়। তো প্রান্তীয় বাল্যকালে আমরা কী কী দেখতে পাবো, প্রান্তীয় বাল্যকালে একটা শিশু কিংবা ছাত্রছাত্রীর মধ্যে প্রান্তীয় বাল্যকালে মনোযোগের পরিসরটা এক্সটেন্ড হতে দেখতে পাওয়া যায়। প্রান্তীয় বাল্যকালে যুক্তি ক্ষমতা বিকশিত হয় এবং প্রান্তীয় বাল্যকালে যুক্তি ক্ষমতার বিকাশটা তাদের মধ্যে পরিপূর্ণ হতে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এই তিনটা পয়েন্ট ইকুয়েশনের এগেনস্টে আমাদের কারেক্ট হয়ে যাবে। 22 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে মানুষের জীবন বিকাশের ধারাকে কোন মনোবিদ 10টি স্তরে ভাগ করেছেন। অবশ্যই আমরা জানি সেটা হলো পিকুনাসা। পিকুনাসা কিন্তু মানুষের জীবন বিকাশের যে স্তর সেটাকে 10টি স্তরে ভাগ করেছেন। এখনো পর্যন্ত এই কোয়েশ্চেনটা আসেনি বা আসলেও সেটা অন্যভাবে ঘুরিয়ে এসেছে, এবার আসার অনেকটা পসিবিলিটি রয়েছে, অবশ্যই মনে রাখবেন। পিকুনাসা কিন্তু জীবন বিকাশের যে স্তরটাকে সেটাকে 10টা স্তরে ভাগ করেছিলেন। এবার আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ল্যাটেন্সি পিরিয়ড শব্দটি কোন মনোবিদ 10টি স্তরে ভাগ করেছেন। খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন আপকামিং টিটের পেপার 1 এবং পেপার 2 এর জন্য। ল্যাটেন্সি পিরিয়ড যেটা, সেটা কোন মনোবিদ 10টি স্তরে ভাগ করেছেন, ফ্রয়েড। তো এখানে আমি আরেকটা জিনিস বলে দিই, ফ্রয়েড কিন্তু একজন মনোবিদ, সেটাও কিন্তু আপনারা মাথায় রাখবেন, কারণ 2022-তে যে টেট এক্সাম হয়েছিল সেখানে কিন্তু এরকম এসেছিল যে পিয়াজে কী ছিলেন, অমুক কী ছিল, তমুক কী ছিল, এরকম কিন্তু আসতে পারে। তো ফ্রয়েড ছিলেন একজন মনোবিদ, সেটাও মনে রাখবেন। 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে হিরো ওরশিপ প্রবণতা ছেলে
ও মেয়েদের মধ্যে দেখা যায় যে স্তরে, সেটি হলো হিরো অর্শিপ প্রবণতা ছেলে ও মেয়েদের মধ্যে দেখতে পাওয়া যায় যে স্তরে, সেটা হলো প্রাথমিক কৈশোরের মধ্যে নিজেকে হিরো হিরো বলে মনে করা, নিজেকে ঠিক আছে, নিজেকে একটু উপরের দিকে তুলে ধরা, মানে কি এরকম একটু ভাবা বা একটু নিজেকে বড় বড় ভাবা বা একটু সুন্দর সুশ্রী এরকমটা ভাবা, এটা কোন স্তরে বিকাশ হতে দেখা যায়? সেটা হলো প্রাথমিক কৈশোরকালের মধ্যেই কিন্তু এই যে প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করতে পাওয়া যায় শিশুর মধ্যে। তারপর 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে জীবন বিকাশের কোন স্তরের গুরুত্ব শিক্ষাক্ষেত্রে নেই বললেই চলে। জীবন বিকাশের কোন স্তরের গুরুত্ব শিক্ষাক্ষেত্রে নেই? শিক্ষাক্ষেত্রে এর কোনো কি নেই, গুরুত্ব নেই। তো কোন স্তরের গুরুত্ব নেই? শৈশব। এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে, শৈশবের কোনো গুরুত্ব নেই বললেই চলে, মানে আছে থাকলেও সেটা অতটা গুরুত্ব দেওয়া হয় না বা অতটা গুরুত্ব সহকারে নেওয়া হয় না, তো সেক্ষেত্রে শৈশব হয়ে যাবে। 26 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বাল্যকালে শিশুদের যে ধরনের শিক্ষা দেওয়া উচিত। বাল্যকালে কিসের মাধ্যমে শিক্ষা দেওয়া উচিত? সেটা হলো খেলাধুলার মাধ্যমে শিক্ষা। আমরা জানি সবাই যে খেলাধুলার মাধ্যমে প্লে ওয়ে মেথডের মাধ্যমে শিক্ষা দেওয়া উচিত প্রত্যেকটা বাচ্চাকে। 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ছবি আঁকা শেখানো শুরু করা উচিত কোন স্তর থেকে? পিকুনাসা এর স্তর বিন্যাস অনুযায়ী। তো পিকুনাসা এর স্তর বিন্যাস অনুযায়ী ছবি আঁকা শেখানো উচিত একটা শিশুকে কোন স্তর থেকে? প্রাথমিক বাল্য স্তর থেকে একটা শিশুকে ছবি আঁকা শেখানো উচিত। 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সাধারণত মেয়েদের ক্ষেত্রে যৌন পরিণতি কোন বয়স থেকে এসে যায়? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এখনো পর্যন্ত এই কোয়েশ্চেনগুলো আসেনি, অনেকটাই ইউনিক কোয়েশ্চেন। এই দুটো কোয়েশ্চেন অনেকটাই ইউনিক, আমি বলছি এগুলো ভালো করে আপনারা মনে রাখবেন। সাধারণত মেয়েদের ক্ষেত্রে যৌন পরিণতি কোন বয়স থেকে এসে যায়? সেটা এসে যায় 11 থেকে 12 বছর বয়স যখন চলে একটা মেয়ের ক্ষেত্রে, তখন কিন্তু তাদের যৌন পরিণতিটা এসে যায়। এবার ছেলেদের ক্ষেত্রে কখন যৌন পরিণতি আসে? ছেলেদের ক্ষেত্রে এটা আসতে 1 বছর, মেয়েদের তুলনায় 1 বছর লেট হয়, অর্থাৎ 13 থেকে 14 বছর বয়সের মধ্যে কিন্তু ছেলেদের মধ্যেও যৌন পরিণতিটা লক্ষ্য করতে দেখতে পাওয়া যায়। 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে জীবন বিকাশের কোন স্তরকে ঝড়ঝঞ্চার কাল বলে? এটা আমি অনেকটা ভিডিওতে আপলোড করেছিলাম, এখানেও তুলে ধরেছি, অবশ্যই সেটা মনে রাখবেন। জীবন বিকাশের কোন স্তরকে ঝড়ঝঞ্চার কাল বলে? কৈশোরকাল। এটা কিন্তু অনেকবার টেটে এসেছিল, ঠিক আছে, তো মনে রাখবেন কৈশোরকালে কিন্তু কৈশোরকাল যে সময়টা সেটাকে ঝড়ঝঞ্চার কাল বলা হয়। তো কেন বলা হয়? কারণ ওই সময়টাতে বাচ্চারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, বিভিন্ন সমস্যার বা অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, আবার কেউ কেউ ভালো ভালো সিদ্ধান্ত নিয়ে ফেলে বা বিভিন্ন, মোট কথা এখানে ওই সময়টাতে যখন ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হয় তখন তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়, সেই কারণে ওই সময়টাকে কৈশোরকাল বলা হয়, মানে কৈশোরকালে ওই সমস্যাগুলো আসতে দেখতে পাওয়া যায়। 31 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে স্বাধীনতার চাহিদা জীবন বিকাশের কোন স্তরে প্রবল থাকে? স্বাধীনতার চাহিদা অর্থাৎ সবসময় সে মুক্ত আকাশে ঘুরে বেড়াতে চায়, মুক্তভাবে ঘুরে বেড়াতে চায়, বন্ধুদের সাথে ঘুরতে চায়, বন্ধুদের সাথে খেলতে চায়, ওই রকমভাবে কাটাতে চায়। কোন স্তরে এই জিনিসটা দেখতে পাওয়া যায়? সেটাও কিন্তু কৈশোরকালের মধ্যেই দেখতে পাওয়া যায়। 32 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে যৌন শিক্ষার যথাযথ উদ্গমনের জন্য প্রয়োজন। যৌন শিক্ষার যথাযথ উদ্গমনের জন্য কি প্রয়োজন? সৃজন স্পৃহা জাগিয়ে তোলা। সৃজন স্পৃহা কিন্তু জাগিয়ে তুলতে হবে, তখনই কিন্তু কি হবে? যৌন শিক্ষার যথাযথ উদ্গমনটা সম্ভব হবে। তারপর 33 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে দুজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অতি প্রবল, এটি যে বিকাশের মধ্যে পড়ে সেটি হলো, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা মিন্স কম্পিটিশন দুইজন শিক্ষার্থীদের মধ্যে প্রবল, এটা কিন্তু আমরা কিন্তু স্কুলে গেলে প্রায়শই এই জিনিসটা আমরা লক্ষ্য করি, ঠিক আছে। তো এই যে প্রবল, এটি যে বিকাশের মধ্যে পড়ে সেটা কি? সেটা হলো একটা সামাজিক বিকাশ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই এটা আসার পসিবিলিটি রয়েছে, অবশ্যই মনে রাখবেন। সামাজিক বিকাশ এর মধ্যে এটা পড়ে। 9 থেকে 10 বছর বয়সে, যেটি ঠিক নয় সেটা বাছার কথা বলছে 3টে অপশন থেকে। তো ডি নম্বর অপশন আমি এখানে দেইনি, কারণ ডি নম্বর অপশন আমাদের আনসার, সেই কারণে আমি এখানে তুলিনি। তো দেখুন, 9 থেকে 10 বছর বয়সে যেটি ঠিক নয়, মস্তিষ্কের বিকাশ পরিপূর্ণ হয় না, মস্তিষ্কের বিকাশ এখানে কিন্তু পরিপূর্ণ হবে না, সেটা ঠিক নয়। দলের প্রতি আনুগত্য বাড়ে, বন্ধুত্ব দীর্ঘদিন স্থায়ী হয়, গলার স্বর পরিবর্তন করতে বলছে, যেটি ঠিক নয় সেটা বাঁচার জন্য। তো মস্তিষ্কের বিকাশ পরিপূর্ণ হয়, সরি এখানে কি বলেছে? মস্তিষ্কের বিকাশ পরিপূর্ণ হয়ে যায়
এটা ঠিক হবে। দলের প্রতি আনুগত্য বাড়ে, এটাও ঠিক। বন্ধুত্ব দীর্ঘদিন স্থায়ী হয়, সেটাও ঠিক 9 থেকে 10 বছর বয়সে। এবার বলছে যে গলার স্বর, অপশন ডিতে ছিল গলার স্বর পরিবর্তন ঘটে। তো দেখা যায় যে গলার স্বর পরিবর্তন হতে কি 9 থেকে 10 বছর বাচ্চাদের গলার স্বর পরিবর্তন হয় না, সেটা আর একটু সময় নেয়। তো অপশন ডি হয়ে যাবে ইকুয়েশনের এগেনস্টে কারেক্ট আনসার, গলার স্বর পরিবর্তন ঘটে, এটা ঠিক হবে না। তারপর মোস্ট ইম্পর্ট্যান্ট যে কোয়েশ্চেন, এটা অবশ্যই আপনারা মনে রাখবেন, আমি লিবিডো নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন আপলোড করেছিলাম পূর্বের ভিডিওতে। আপনারা যারা যারা দেখেননি অবশ্যই পূর্বের ভিডিওগুলো একটু দেখবেন। এবং লিবিডো অর্থাৎ কে করেছিলেন, ফ্রয়েড করেছিলেন, এবং সেই ফ্রয়েড থেকে এবার কিন্তু কোয়েশ্চেন আসার অনেকটা পসিবিলিটি রয়েছে। আমি আপনাদেরকে বারবার বলছি ফ্রয়েড থেকে একটু ডিপলি স্টাডি করবেন। লিবিডো শব্দটি কোন মনোবিজ্ঞানী ব্যবহার করেছেন? লিবিডো যে শব্দটা সেটা ব্যবহার করেছিলেন ফ্রয়েড। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 36 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে একজন শিক্ষার্থী সমাজের বিভিন্ন ভালো কাজে মন দিচ্ছে। এটি কোলবার্গের যে নৈতিক বিকাশের স্তর সেটি হলো। তো একজন শিক্ষার্থীকে দেখা গেল সমাজের বিভিন্ন ভালো কাজে তার মন দিতে, এবং এটি কোলবার্গের যে নৈতিক বিকাশের স্তরের মধ্যে পড়ে। সেটা কোন স্তর? সেটা হলো সংস্কারযুক্ত নীতিবোধের স্তর। অর্থাৎ সংস্কারযুক্ত নীতিবোধের স্তরের মধ্যেই কিন্তু নৈতিক বিকাশের এটা কোলবার্গের নৈতিক বিকাশের সেই স্তরের মধ্যে সেটা পড়ে। এবার আমরা মুভ করছি 37 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে যেসব বৈশিষ্ট্য কোনো শিশু তার পূর্বপুরুষ থাকতে থেকে পায় তাকে বলে। তো যেসব বৈশিষ্ট্য কোনো শিশু তার পূর্বপুরুষ থেকে পায় তাকে কি বলে? তাকে তার জৈবিক বংশগতি বলা হয় থাকে। কেন তার জৈবিক বংশগতি কেন বলা হয়? কারণ সে ওই সমস্ত বৈশিষ্ট্যগুলো তার পূর্বপুরুষ থেকে অর্জিত করে বা পূর্বপুরুষ থেকে নিয়ে আসে, সেই কারণে তাকে তার জৈবিক বংশগতি বলা হয়। এবার আমরা মুভ করছি 38 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে শিশু যেসব বৈশিষ্ট্য তার জন্ম মুহূর্তে পায় তাকে বলে। শিশু যেসব বৈশিষ্ট্য তার জন্ম মুহূর্ত থেকে পায় সেটাকে মানসিক বংশগতি বলা হয়। তো ল্যামার্ক সম্বন্ধে আমরা কি দেখব? ল্যামার্ক কি বলেছিলেন? ল্যামার্ক বংশগতির নীতি সম্পর্কে বংশানুক্রমিক ধারার উপর গুরুত্ব দিয়েছেন। তো ল্যামার্ক যিনি ছিলেন তিনি বংশগতির নীতি সম্পর্কে বংশানুক্রমিক ধারার উপর গুরুত্ব দিয়েছিলেন। ঠিক আছে? তো এখানে মনে রাখবেন ল্যামার্ক যিনি ছিলেন তিনি বংশগতি নিয়ে আলোচনা করেছেন, বংশগতির উপর বিভিন্ন তথ্য তুলে ধরেছিলেন। 40 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে যিনি মনোবিজ্ঞানী নন। তো নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে যিনি মনোবিজ্ঞানী নন, ম্যাকডুগাল তিনি একজন মনোবিজ্ঞানী, এবং বাকি যে অপশনগুলো ছিল বি সি ডি, এখানে কিন্তু আমি অপশনে লিখিনি। তো বি সি ডি হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। তো মনোবিজ্ঞানী কারা কারা ছিলেন? মনোবিজ্ঞানী ছিল ডারউইন, ফ্রান্সিস গ্যালটন, প্যাভলভ। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে যিনি মনোবিজ্ঞানী নন, আমি কোয়েশ্চেনটা একটু ভুল পড়েছি। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে যিনি মনোবিজ্ঞানী নন বলছে, তো ম্যাকডুগাল ছিল মনোবিজ্ঞানী, এবং কারা কারা ছিল না? ডারউইন ছিল না, মনোবিজ্ঞানী নন, ফ্রান্সিস গ্যালটনও ছিল না মনোবিজ্ঞানী, এবং প্যাভলভ তিনিও ছিলেন না কিন্তু মনোবিজ্ঞানী। এই কোয়েশ্চেনের এগেনস্টে আমাদের এই তিনটে হয়ে যাবে কারেক্ট আনসার, এবং এগুলো কিন্তু আমাদের ভালোভাবে মনে রাখতে হবে, নাহলে আমাদের কোয়েশ্চেনের এক্সামে যদি আসে তাহলে আমরা স্কিপ হয়ে যেতে পারে। তাই মনে রাখবেন ডারউইন, ফ্রান্সিস গ্যালটন, প্যাভলভ এগুলো কিন্তু তারা কিন্তু মনোবিজ্ঞানী ছিলেন না, ম্যাকডুগাল ছিলেন মনোবিজ্ঞান। এবার 41 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে বংশগতির ক্ষেত্রে কতগুলি নিয়ম আছে, এই নিয়মের সংখ্যা হলো। বংশগতির ক্ষেত্রে যে কতগুলি নিয়ম রয়েছে সেই নিয়মের সংখ্যা কয়টি? 4টি। এবার আমরা মুভ করছি 42 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে বংশগতির প্রাথমিক নিয়মটি হলো। তো বংশগতির প্রাথমিক নিয়ম কয়টি? নিয়মটি কি? প্রত্যেক প্রাণী জন্মদানে সক্ষমজনিত নিয়ম। প্রত্যেক প্রাণী জন্মদানে সক্ষমজনিত নিয়ম হলো বংশগতির প্রাথমিক নিয়ম। এবার আমরা মুভ করছি 43 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে মনোবিজ্ঞানী ম্যাকডুগাল বংশগতি সংক্রান্ত বিষয়ে যে গবেষণা করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো। তো মনোবিজ্ঞানী ম্যাকডুগাল বংশগতি সংক্রান্ত বিষয়ে যে গবেষণা করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কি? অর্জিত অভ্যাসের সঞ্চালন। অর্জিত যে সমস্ত অ্যাকোয়ার্ড হ্যাবিটস রয়েছে সেই সমস্ত অভ্যাসের সঞ্চালনই হলো মনোবিজ্ঞানী ম্যাকডুগাল বংশগতি সংক্রান্ত বিষয়ে এই গবেষণা করেছিলেন। তারপর আমরা মুভ করছি 44 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা আছে যে কোনো শিশুর পিতামাতার সঙ্গে পার্থক্যের একটি নির্দিষ্ট নিয়ম আছে, এই নিয়মটি হলো। যে কোনো শিশুর পিতামাতার সঙ্গে একটু না একটু হলেও তার মধ্যে যে পার্থক্য রয়েছে, এই পার্থক্যের নিয়মটি কি? গড়ের দিকে যাওয়া। ঠিক আছে? গড়ের দিকে যাওয়াই হলো এই পার্থক্যের নিয়ম। এটাও অনেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখবেন। 45 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে একজন ফর্সা বাবা
মায়ের যে শিশুটির জন্মগ্রহণ করলো সেই শিশুটি শ্যাম বর্ণের, এটি বংশগতির কোন সূত্রে আছে? তো অবশ্যই সেটা মনে রাখবেন, সেটা হলো পার্থক্যের সূত্র। একজন ফর্সা বাবা মায়ের যে শিশু সেটা জন্মগ্রহণ করলো, সেখানে যে ফর্সাই হতে হবে এমনটা নয়, কিন্তু সেই শিশুটি কিছুটা শ্যাম বর্ণেরও হতে দেখতে পাওয়া যায়, কিছুটা কালো বর্ণেরও হতে দেখতে পাওয়া যায়। এটি বংশগতির যে সূত্রকে ফলো করে, সেটা হলো পার্থক্যের সূত্রকে ফলো করে। এবার আমরা মুভ করছি 46 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে গ্যালটন এর সূত্রটি বংশগতির ক্ষেত্রে কোন সূত্র হিসাবে পরিচিত? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। গ্যালটনের যে সূত্রটা বংশগতি সম্পর্কে দিয়েছিলেন, বংশগতির ক্ষেত্রে কোন সূত্র হিসেবে সেটা পরিচিত, সেটা সঞ্চালন উত্তরাধিকারের সূত্র। বা পরীক্ষাতে কিন্তু ঘুরিয়েও কোয়েশ্চেনটা আসতে পারে যে সঞ্চালন উত্তরাধিকারের সূত্র কার ছিল, তো সেটা হয়ে যাবে গ্যালটন। 47 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে গ্যালটনের সূত্রতে বলা হয় কোন শিশু তার বৈশিষ্ট্যের, ঠিক আছে, কোনো শিশু তার বৈশিষ্ট্যের কি? উত্তরগুলো আমরা দেখে নিই। অর্ধেক পায় পিতামাতার কাছ থেকে। তো মানে গ্যালটনের যে বংশগতির সূত্রটা দিয়েছিলেন সেখানে বলা হয়েছে অর্ধেক পায় পিতামাতার কাছ থেকে যে বৈশিষ্ট্যগুলো অর্জন করে, 1/4 অংশ পায় দাদু দিদিমার কাছ থেকে এবং 1/8 অংশ পায় তার পূর্বপুরুষের কাছ থেকে। ঠিক আছে, এই তিনটে অপশন কিন্তু আমাদের ভালোভাবে মেমোরিতে ঢুকিয়ে রাখতে হবে। কি কি বলেছিলাম? অর্ধেক পায় পিতামাতার কাছ থেকে এবং 1/4 অংশ পায় দাদু দিদিমার কাছ থেকে। তো এখানে আমি একটা জিনিস বলে দেই, এখানে কিন্তু, তো কেন আমি বললাম যে এই তিনটে জিনিস মনে রাখার জন্য, কারণ এই কারণেই বলেছি পরীক্ষাতে কিন্তু এভাবে ঘুরিয়ে আসতে পারে যে 1/4 অংশ পায় দাদু দিদিমার কাছ থেকে, এটি গ্যালটনের কোন সূত্রে বলা হয়েছিল। আমি কিন্তু পূর্বে সূত্রটা বলেছি, তো সেখানে কিন্তু সেটাও মনে রাখতে হবে। বা কে বলেছিলেন, গ্যালটন বলেছিলেন, বা কার সূত্রে বলা হয়েছিল, গ্যালটনের সূত্রে বলা হয়েছিল, এরকমটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে। তো সবভাবে আমাদের তৈরি থাকতে হবে। এবার আমরা মুভ করছি 48 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ডারউইনের তত্ত্বের বলা হয়েছে, মানে ডারউইনের যে তত্ত্ব সেটাকে কি বলা হয়? সেটাকে মিউটেশন বংশগতির কারণ বলা হয়। ঠিক আছে, মিউটেশন বংশগতির কারণ কার তত্ত্বকে বলা হয়? ঘুরিয়ে আসলে বলবেন ডারউইনের তত্ত্বকে। এবার আমরা মুভ করছি 49 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে এরিটে ভিজেনিয়াস বইটির লেখককে। খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। এরিটে ভিজেনিয়াস বইটির যিনি লেখক তিনি হলেন গ্যালটন, এবং অনেকটাই ইউনিক কোয়েশ্চেন এবং আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। এরিটে ভিজেনিয়াস বইটির যিনি লেখক তিনি হলেন গ্যালটন। 50 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে যে মনোবিজ্ঞানী মানসিক ও দৈহিক দুই ধরনের বৈশিষ্ট্য বংশানুক্রমিকভাবে সঞ্চারিত হয় এই তত্ত্ব যিনি দিয়েছেন তিনি হলেন। তো যে মনোবিজ্ঞানী মানসিক ও দৈহিক দুই ধরনের বৈশিষ্ট্য বংশানুক্রমিকভাবে সঞ্চারিত হয় এই তত্ত্ব যিনি দিয়েছিলেন তিনি হলেন পিয়ারসন। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। তো এই ছিল পেডাগজি থেকে বাছাই করা 50 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। আশা করি এই কোয়েশ্চেন্সগুলো আপনাদের এক্সাম প্রিপারেশনকে অনেকটা মজবুত করতে সক্ষম হবে। আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। আর আপনারা যারা যারা আমার ডিপ স্টাডি চ্যানেলে নতুন ভিজিট করছেন কিংবা পূর্বের ভিডিওগুলো দেখেননি, আপনারাও চাইছেন যে টেট এক্সাম ক্র্যাক করতে, তাহলে আপনাদের কাছে অনুরোধ আপনারা পূর্বের ভিডিওগুলো ভালো করে মনোযোগ সহকারে দেখবেন, যাতে করে আপনারাও আপনাদের টেট এক্সামকে এক চান্সে ক্লিয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।